জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগ। জামায়াত আমিরের সম্পদ 1.5 কোটি টাকার, কৃষি আয় 3 লাখ টাকা। খালেদ জিয়ার স্মরণে গুলশানের শোক বই আজও স্বাক্ষর করেছেন কূটনীতিকেরা। মায়ের কফিনের পাশে তারেক রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগ। তাসনিম জারার পদত্যাগের পর এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ উইং প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেন। খালেদ সাইফুল্লাহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠিতে সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এবং এ চিঠির সদস্য সচিব আক্তার হোসেনকে অনুলিপি পাঠানো হয়েছে। গত রোববার জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তাসনিম জারা পদত্যাগ করেছিলেন, যা রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা 9 আসনের মনোনীত প্রার্থী হিসাবে পরিচিত ছিলেন, যা তার রাজনৈতিক অবস্থানকে তুলে ধরে। খালেদ সাইফুল্লাহর পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন এবং মনোনয়ন প্রতিক্রিয়া তিনি তার স্ত্রীর পাশে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, যা তার শিক্ষাগত ও পেশাগত দক্ষতার পরিচয় বহন করে। জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে এই পদত্যাগের পরিপ্রেক্ষিতে এনসিপি থেকে অন্তত 8 জন নেতা পদত্যাগ করেছেন, যা দলীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে। এছাড়াও অন্তত 5 জন নেতারই সমঝোতা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, যাদের মধ্যে 2 জন মনোনীত প্রার্থী হয়েও নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে গেছেন। পদত্যাগের মাধ্যমে খালেদ সাইফুল্লাহ তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছেন এবং দলীয় নীতিমালা ও সমঝোতার প্রতি তার মত প্রকাশ পেয়েছে। এটি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এনসিপির ভেতরে তর্ক ও বহিরাগত সমঝোতার প্রভাবকে প্রতিফলিত করেছে। জামায়াত আমিরের সম্পদ 1.5 কোটি টাকার, কৃষি আয় 3 লাখ টাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের স্থাব্য অবস্থা সম্পদ প্রায় 1.5 কোটি টাকার হিসাবে মনোনয়নপত্রে প্রদর্শিত হয়েছে, যা তার অর্থনৈতিক অবস্থানকে তুলে ধরে। হলফনামায় তার বার্ষিক আয় 3,60,000 টাকা উল্লেখ আছে, যার মধ্যে কৃষি খাত থেকে 3 লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে 60,000 টাকা এসেছে। শফিকুর রহমানের বিরুদ্ধে 34টি মামলা রয়েছে, যার মধ্যে অনেকগুলো মামলা অন্তর্বর্তী সরকারের সময়ে দায়মুক্তি পেয়েছে এবং কিছু মামলা বর্তমানে হাইকোর্টে স্থগিত রয়েছে। তিনি ঢাকা 15 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জামায়াতের 276 জন মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। মনোনয়নপত্র অনুযায়ী তার সম্পদে রয়েছে কৃষি জমি, ডুপ্লেক্স বাড়ি এবং অন্যান্য ভূমি এবং অন্যান্য সম্পদ হিসাবে নগদ, ব্যাংক ব্যালেন্স, শেয়ার ও গাড়ির অন্তর্ভুক্ত। আয়কর বিবরণীর তথ্য অনুযায়ী তিনি 30,000 টাকা কর দিয়েছেন, যা তার বৈধ আর্থিক দায়িত্বের প্রমাণ দেয়। শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগম, তিনি 8ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। তার অর্থনৈতিক তথ্যগুলো হলফনামায় অন্তর্ভুক্ত। তাদের 3 সন্তানেরও সম্পদের আয় উল্লেখ আছে, যার মধ্যে 2 মেয়ের সম্পদ এবং 1 ছেলের আয়ের তথ্য দেওয়া রয়েছে। শফিকুর রহমানের রাজনৈতিক জীবনে শুরু হয় স্কুল জীবন থেকে এবং তিনি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বের পর 1984 সালে মূল দল জামায়াতে ইসলামীর তে যোগ দেন। খালেদা জিয়ার স্মরণে গুলশানের শোক বই আজও স্বাক্ষর করেছেন কূটনীতিকেরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইতে দেশি এবং বিদেশি কূটনীতিকেরা স্বাক্ষর করেছেন। শোক বইতে ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, ইতালি, সৌদি আরব এবং ফিলিপাইনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং তাদের সমবেদনা প্রকাশ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক জানান, শোক বই খোলার পর থেকে দেশি বিদেশি অংশগ্রহণ অব্যাহত রয়েছে এবং নেতারা সমবেদনা প্রকাশ করেছেন। শোক বইয়ের স্বাক্ষরকারীরা খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাবকে স্মরণ করেছে। দলীয় সূত্রে জানা গেছে, শোক বই কয়েকদিন খোলা থাকবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সমবেদনা জানানোর সুযোগ পাবেন। শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে রাজনৈতিক নেতারা এবং কূটনৈতিকরা খালেদা জিয়ার স্মরণে সম্মান প্রদর্শন করেছেন। দেশীয় বিদেশি অংশগ্রহণকারীদের উপস্থিতি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা বহিঃপ্রকাশ হিসাবে বিবেচিত হয়েছে। শোক বইয়ের ধারাবাহিকতা নিশ্চিত করেছে যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলও তার অবদানকে মনে রাখছে। মায়ের কফিনের পাশে তারেক রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কফিনের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন,
যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। আজ বুধবার সকাল 10:29 বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও প্রকাশিত হয়। সেখানে তিনি কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন। ভিডিওতে লেখা আছে, মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সকালে খালেদা জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউরে 196 নম্বর বাসায় নেওয়া হয়েছে, যা তারেক রহমানের। সকাল 9:17 বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো একটি গাড়িতে মরদেহ গুলশানে আনা হয়। সেখানে স্বজন এবং নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় মরদেহ আনার পর সেখানে নেতাকর্মী ও স্বজনেরা শ্রদ্ধা জানিয়ে দোয়া করেন। খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ-জোহর মানিক মিয়া অ্যাভিনিউরে অনুষ্ঠিত হবে এবং দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। খালেদা জিয়া মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার বয়স ছিল 79 বছর। গত 23 নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি কার্যরত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। দেশে বিদেশে চিকিৎসকরা তার চিকিৎসায় যুক্ত ছিলেন, তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে তিনি চিরবিদায় নেন। তাদের পরিবার, দলীয় নেতারা এবং সাধারণ মানুষ আজও তার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন। মূলত এই দৃশ্যটি রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য হচ্ছে।